হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আই এম ত্রম্বক নায়ক। আজকে আমরা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স কি করে বাঁচতে হবে সেই নিয়েই আজকে আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি পুরো পয়েন্ট ওয়াইজ ডিটেল ডেসক্রিপশন করব একটা হেলথ ইন্স্যুরেন্স বাঁচতে গেলে আপনাদের কি কি জিনিস দেখে নেওয়া দরকার। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন। লাইক করলে আমাদের খুব উৎসাহ বাড়ে। উৎসাহ বাড়লে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো আসুন আমরা টপিকে ফিরি যে কিভাবে হেলথ ইন্স্যুরেন্স বাঁচতে হবে। তো হেলথ ইন্স্যুরেন্স বাঁচার আগে একটা বেসিক হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আমরা একটু ডিসকাশন করে নিই যে হেলথ ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি কি। হেলথ ইন্স্যুরেন্স আপনি একটা প্রিমিয়াম দেন, প্রিমিয়ামের এগেনস্টে আপনি একটা কভারেজ পান। ধরুন আপনি একটা 10,000 টাকা প্রিমিয়াম দিচ্ছেন, তো 10,000 টাকার এগেনস্টে আপনার যদি কোনো ক্লেম হয়, মানে কোনো অসুস্থতার জনিত আপনি যদি হসপিটালে ভর্তি হন, তাহলে 5 লক্ষ টাকা বা 6 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা কিছু একটা কভারেজ আপনি পান। তো এটাই হলো হেলথ ইন্স্যুরেন্স। তো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কিছু ভুল ধারণা আছে। কোনো ইয়ং বয়সের ভদ্রলোক বা ভদ্রমহিলা যদি হেলথ ইন্স্যুরেন্স নিতে যায়, তার মনে কোশ্চেন আসে, আমি তো এখন ইয়ং আছি, আমি তো যথেষ্ট ফিট আছি, তো আমি এখন হেলথ ইন্স্যুরেন্স নিয়ে করবো কি? তো আমার যখন পরবর্তী ক্ষেত্রে বয়স হবে তখন আমি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নেবো। তো 30 বছর বয়সী ভদ্রলোক ভাবেন ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, যখন মানে রোগ বলে আসে না আজকের লাইফস্টাইলে, বিজি লাইফস্টাইলে আমাদের লাইফস্টাইল ডিজিজ যেমন সুগার, হাই ব্লাড প্রেশার, আর্থ্রাইটিস এই জাতীয় রোগ আমাদের আসতে থাকছে। তো আপনি যদি ঘুরে একটু উল্টো ভাবে ভাবেন যে যদি আপনি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি হন আর আপনার কাছে কেউ হেলথ ইন্স্যুরেন্স করাতে আসে, তো সে যখন নীরোগ থাকবে, যখন তার রোগ থাকবে না, তখনই আপনি তাকে করাতে চাইবেন। সে যখন একটা রোগ নিয়ে আসছে তখন আপনি একটু সতর্ক হয়ে যাবেন। তা আপনি ওই কভারেজ গুলো হয়তো তাকে পার্মানেন্ট এক্সক্লুশন করে দিতে পারেন যে আমি এই রোগ জনিত আমি নেবো না, হেলথ ইন্স্যুরেন্স আমি কভার দেবো না। কিংবা একটা লোডিং প্রিমিয়াম লাগাতে হবে। মানে ধরুন 10,000 টাকা প্রিমিয়ামে যার কোনো ডিজিজ নেই, তার 5 লক্ষ টাকা কভারেজ হচ্ছে। আবার কারো ডিজিজ আছে, সেক্ষেত্রে তার 10,000 টাকার জায়গায় হয়তো 13,000 টাকা করে পড়ছে, যে ওই 3,000 টাকা এক্সট্রা লোড তাকে বিয়ার করতে হবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। সুস্থ অবস্থায় হেলথ ইন্স্যুরেন্স করান। না হলে কি হবে, আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স প্রপারলি না থাকে, আপনি মিউচুয়াল ফান্ডে টাকা জমাচ্ছেন বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন, আপনার একদিন কি দুদিনে টোটাল টাকাটা কিন্তু লস মানে চলে যেতে পারে। একটা মেডিকেল অ্যাক্সিডেন্ট বা একটা কোনো অ্যাক্সিডেন্ট হলো, মেডিকেল খরচ হয়ে গেল, বা একটা কোনো বড় অপারেশন হয়ে গেল, খরচ হয়ে গেল। তো হেলথ ইন্স্যুরেন্সে অবশ্যই সেফটি, মানে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স আপনাকে দেখা উচিত অবশ্যই এটাকে প্রোটেকশন হিসাবে, নট এটা কি কোনো আপনার টাকা জমানোর ব্যাপার, কিন্তু এটাকে প্রোটেকশন মানে টাকাটাকে আপনাকে বাঁচাবে। তো যে পয়েন্টগুলোকে মাথায় রাখতে হবে, সেই পয়েন্টগুলোকে নিয়ে এবার আমরা একটু ডিসকাশন করি। ওয়েটিং পিরিয়ড, যেটা ফার্স্ট পয়েন্ট আমরা স্ক্রিনে নিয়ে আসছি, দেখুন ওয়েটিং পিরিয়ড। তো ওয়েটিং পিরিয়ড কি? ওয়েটিং পিরিয়ড হচ্ছে, ধরুন কারো ডায়াবেটিস আছে, তো তার ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ওয়েটিং পিরিয়ড লাগিয়ে দেয় 2 বছর বা 3 বছর। মানে যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির যত কম ওয়েটিং পিরিয়ড, সেই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে বাঁচা উচিত অবশ্যই। মানে ডায়াবেটিস জনিত কোনো ক্লেম হলে আমি 2 বছর দেবো না, বলতে চাইছে এই কথাটার মানে এই, বা 3 বছর দেবো না। তো যার 2 বছর ওয়েটিং পিরিয়ড, সেই কোম্পানিতে করা উচিত। তাই এটা জেনারেলি 3 থেকে 4 বছর থাকে। নেক্সট পয়েন্ট আমরা চলে আসি, ক্যাশলেস হসপিটাল। আপনার উচিত প্রথমেই দেখা যে কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স আপনি নেবেন, সেই কোম্পানিটা আপনার আশেপাশের যত হসপিটাল আছে তাতে ক্যাশলেস ফেসিলিটি তার মানে আওতায় আছে কিনা। এবং অল ওভার ইন্ডিয়াতে যেগুলো বড় বড় হসপিটাল আছে, মোরলেস সব হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ক্যাশলেস ফেসিলিটি আজকে দিচ্ছে। এটা কোনো বড় ইস্যু নয়, কিন্তু তাও চেক করে নেওয়া উচিত যে কোনো বড় হসপিটাল, মুম্বাই বা দিল্লি বা চেন্নাই যেখানে, বা কলকাতাতে বড় বড় হসপিটাল এর আওতায় আছে কিনা ক্যাশলেস। নাহলে ক্যাশলেস না হলে কি হবে, আপনাকে ক্লেম তো আপনি পেয়ে যাবেনই, রিইনভার্স করাতে হবে। প্রথম আপনাকে টাকাটা খরচ করতে হবে, তারপরে আপনাকে ক্লেম জেনারেট করতে হয়। আর ক্যাশলেস হলে হ্যাসেল ফ্রি ক্লেম হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট, যেটা কো পেমেন্ট এবং সাপ্লিমেন্ট, ইটস দ্য মোস্ট ভাইটাল পয়েন্ট। অনেক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে কো পেমেন্ট লাগানো থাকে। কো পেমেন্ট জিনিসটা কি? ধরুন হার্নিয়া একটা অপারেশন,
ধরুন আপনার কো পেমেন্ট লাগানো আছে, মানে 40,000 টাকা বলছে ইন্স্যুরেন্স কোম্পানি যে আমি 40,000 টাকা আমি হার্নিয়া অপারেশন জনিত আমি দেবো। এবার কোনো হসপিটালে আপনি ভর্তি হলেন, আপনার হার্নিয়া অপারেশন হলো, তো তাকে সেখানে হয়তো খরচ যাচ্ছে 70,000 টাকা। তাহলে 70,000 মাইনাস 40,000, রিমেনিং 30,000 টাকা আপনাকে কিন্তু পকেট থেকে দিতে হবে। তো এইটা কো পেমেন্টটা অবশ্যই মাথায় রাখতে হবে। সব সময় চেষ্টা করবেন জিরো কো পেমেন্ট ওলা পলিসি নিতে, যেখানে কো পেমেন্ট বলে কিছু থাকবে না। এরকম অনেক ভালো ভালো পলিসি আছে যেখানে কো পেমেন্ট নেই। আর একটা হচ্ছে সাবলিমিট। সাবলিমিট অনেকটা এরকম ধরনের, ধরুন রুম রেন্টের ওপর সাবলিমিট থাকে। তো 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স, তো 1% অফ সাম ইনসিওর্ড আমি রুম ভাড়া দেবো। তাহলে 5 লক্ষ টাকার 1% মানে 5,000। এবার যদি আইসিইউতে ভর্তি হতে হয়, তো একটা আইসিইউ বেডের চার্জ মোরলেস 10,000 করে। তাহলে সেখানে আপনার পার ডে 5,000 টাকা করে কিন্তু আপনার ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে না। তো এখানেও নো সাবলিমিট পলিসিতে অলওয়েজ চুজ করা উচিত। নেক্সট পয়েন্ট, নো ক্লেম বোনাস। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বোনাস দেয়, মানে ক্লেম না হলে আপনি একটা বোনাস পান, যেটাকে নো ক্লেম বোনাস বলে। মানে ধরুন 5 লক্ষ টাকা আপনার পলিসি আছে, এবছর আপনি প্রিমিয়াম দিলেন, ক্লেম হলো না, তাহলে পরের বছর 10% বাড়লো। 5 লক্ষ প্লাস 10% মানে 50,000, তাহলে 5,50,000। তো এইভাবে বাড়তে বাড়তে একটা বোনাস আপনার জমতে থাকে। তো তো কিছু কিছু কোম্পানি আছে 50% বোনাস দেয়, কিছু কিছু কোম্পানি আছে 100% বোনাস দেয়, কিছু কোম্পানি আছে 200% পর্যন্ত বোনাস দেয়। আর একটা জিনিস এখানে দেখা দরকার, বোনাসের সাথে গ্যারেন্টিড বোনাস দিচ্ছে কিনা। মানে অনেক কোম্পানি হয় যে একটা ক্লেম হয়ে গেলে আপনাকে আবার বেসিক সাম ইনস্যুরেন্স নিয়ে চলে আসে। আবার অনেক কোম্পানি আছে যে ক্লেম হলেও আপনাকে যেটা আগের বোনাসটা ছিল সেটাকে গ্যারেন্টি হিসেবেই দেয়। মানে 5 লাখ টাকা জমে ধরুন 5.5 লাখ টাকা হয়েছে, ক্লেম হলেও বা না হলেও আপনার পরের বছর 5.5 লাখ টাকা থেকেই কাউন্ট হবে। তা অনেক কোম্পানি আছে কি বোনাসটা উড়িয়ে দেয়, কি একটা ক্লেম হলে আবার আপনাকে 5 লাখ টাকায় নিয়ে চলে আসে। তো এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট পয়েন্ট, ফ্রি হেলথ চেক আপ। প্রত্যেকটা কোম্পানি, প্রায় অনেক কোম্পানি ফ্রি হেলথ চেক আপ দেয়, এবং ফ্রি হেলথ চেক আপে কি কি জিনিস দেয় সেটাও একটু আপনাদের দেখে নিতে হবে। যে কোম্পানিতে যত ভালো হেলথ চেক আপ দেয় সেই কোম্পানি চুজ করা উচিত, যেখানে আপনি আপনার নিজের শরীরের অবস্থা কি আছে সেটা আপনি দেখে নিতে পারবেন, এবং এটা ফ্রি হেলথ চেক আপটা অবশ্যই অ্যাভেল করা উচিত। কারণ হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির কাছেও আপনার ইনফরমেশন চলে যায় যে আপনার কি কি বায়োলজিক্যাল কি কি পরিস্থিতি এখন কি কি আছে। পরবর্তী ক্ষেত্রে ক্লেম অনেক হ্যাসেল ফ্রি হয় যদি আপনি ফ্রি হেলথ চেক আপটা অ্যাভেল করেন। নেক্সট পয়েন্ট, প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন। প্রি আর পোস্ট হসপিটালাইজেশন মানে হচ্ছে আপনার অপারেশন হওয়ার আগে যাবতীয় টেস্টের খরচ এগুলো দেয়। মানে হসপিটালাইজেশন হওয়ার 60 ডেজ আগে, কেউ 90 ডেজ আগে পর্যন্ত প্রি হসপিটালাইজেশন দেয়। আবার হসপিটাল থেকে বেরোবার পর ওষুধপত্র, কোনো ফিজিওথেরাপির কস্ট, এগুলো সমস্ত কিছু যাবতীয় কিছু বহন করে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। 60 ডেজ, 90 ডেজ, 180 ডেজ, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম দেয়। তো যার যত লঙ্গার টাইম ফ্রেম সেই কোম্পানি চুজ করা অবশ্যই বেটার। আর একটা হয় লাস্ট, জোন ওয়াইজ ক্যাপিং। এটা একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির একটা বড় ট্রিক। অনেক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, মানে ধরুন মুম্বাই দিল্লিকে জোন এ বলে, আর জোন বি কে ধরুন চেন্নাই কলকাতাকে জোন বি বলে। তো এবার মুম্বাই দিল্লিতে যদি আমি ট্রিটমেন্ট করাতে যাই, ওখানে হয়তো 20% ক্যাপিং আছে। মানে আমার 10 লক্ষ টাকা খরচ হলো, 20% ক্যাপিং মানে আমাকে 2 লাখ টাকা আমাকে দিচ্ছে না কোম্পানি। তো এই জাতীয় জোন ওয়াইজ ক্যাপিং কোম্পানিতে অবশ্যই যাওয়া উচিত নয়। এখানে অল ওভার ইন্ডিয়াতে যেখানে আমি হসপিটালাইজ হই সেখানে যেন আমি একই ইকুয়াল ভাবে ট্রিটমেন্ট পাই, যেখানে আমার কোনো কাটছাট যেন না হয়, এটা অবশ্যই দেখে নেওয়া উচিত। তো এই পয়েন্টগুলোই দেখতে হবে, যেটা আমি সামারি করে বলছি। দেখুন, ওয়েটিং পিরিয়ড দেখে নিতে হবে, যার ওয়েটিং পিরিয়ড যত কম সেই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি চুজ করা উচিত। ক্যাশলেস হসপিটাল যার নেটওয়ার্ক যত বেশি, এবং কো পেমেন্ট সাবলিমিট যেন না থাকে, অবশ্যই সেটা দেখতে হবে। নো ক্লেম বোনাস কত দিচ্ছে সেটা দেখতে হবে, এবং গ্যারেন্টিড বোনাস দিচ্ছে কিনা। ফ্রি হেলথ চেক আপ, এবং হেলথ চেক আপে কি কি আমাকে টেস্ট করছে সেটা দেখতে হবে। প্রি আর পোস্ট হসপিটালাইজেশন। প্রি পোস্ট হসপিটালাইজেশন যেটা বললাম, যে হসপিটালে ভর্তি হওয়ার আগে এবং পরে কতদিন কভারেজ দিচ্ছে, আর জোন ওয়াইজ ক্যাপিং যেন না থাকে। এই কটি বিষয় মাথায় রাখলে আপনি একটি প্রপার হেলথ ইন্স্যুরেন্স চুজ করতে পারবেন। এবং হেলথ ইন্স্যুরেন্স চুজ অনেকে অনলাইন করছেন, করতে পারেন। কেন অনলাইন করলে আমি সাজেস্ট করি অলওয়েজ কোনো অ্যাডভাইজার বা কম্পোজিট ব্রোকারের কাছে গিয়ে করতে, মানে এজেন্টকেও অ্যাভয়েড করতে। কেন এজেন্টরা কি হয়, কোনো পার্টিকুলার কোম্পানি সেল করে, সেই কোম্পানিটাকেই ভালো বলে।
কিন্তু একজন অ্যাডভাইজার বা সিআইএ সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার যারা আছে, প্রসঙ্গত বলে রাখি আমি একজন সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, এদের কাছে গেলে আপনি সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার যদি প্রপারলি চুজ করেন তাহলে কি হয়, এদের কাছে আনবায়াস আপনি সাজেশন পাবেন। যত কোম্পানি আছে, ধরুন কেউ 20টা কোম্পানির আপনাকে কোটেশন দিল এবং 20টা কোম্পানির মধ্যে আপনি লুফলস খুঁজে বার করলেন যে কার কোনটা ভালো কোনটা খারাপ, তারপরে আপনি নিজে হোমওয়ার্ক করে সেই ভদ্রলোককে আপনি বলুন যে আমি এই ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স করতে চাই, বা তাকেই বলুন গাইড করতে, সে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী প্রপারলি হেলথ ইন্স্যুরেন্স মানে আপনাকে চুজ করে দেবে। তো এটা অবশ্যই মাথায় রাখা উচিত। অনলাইন করলে কি হয়, অনলাইন করলে যখন কোনো ফ্যামিলির মধ্যে ক্লেম চলে আসে না, তখন ক্লেম চলে এলে আপনি আপনি তখন তো হসপিটালে ভর্তি বা আপনার মিসেস বা কেউ ভর্তি, তো সেই সময় আপনি মেন্টালি ওখানেই এনগেজ আছেন, তার উপর আবার এসব ক্লেম এসবের ঝামেলা। সেই জন্য আপনার একজন অ্যাডভাইজার বা যদি সহায়ককারী থাকে সেটা অনেক সুবিধা হয়। তো আজকের জন্য এটুকুই। পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি, কেননা এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমাদের, কি যে হেলথ ইন্স্যুরেন্সের আজকের ডেটে খুবই প্রয়োজনীয়তা। যেভাবে মেডিকেল কস্ট ডে বাই ডে বাড়ছে, তাতে আগামী দিনে হেলথ ইন্স্যুরেন্স না থাকলে একটা ফ্যামিলি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে যায়। আপনার সেভিংস, আপনার মিউচুয়াল ফান্ডের এসআইপি সেভিংস বলুন, স্টক মার্কেটের সেভিংস বলুন, এক রাতে শেষ হয়ে যেতে পারে। তো আজকের জন্য এটুকুই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।